এখনকার সাঁওতাল পাড়াটি খুব বড়। 100-150 ঘর সাঁওতালে বাস এবং অনেক কাল, অন্তত 60 বছর ধরে এখানে তারা বাস করছে। আগে একজন সর্দারের অধীনে তারা বাস করত। বুড়ো মেঘলাল সর্দার ছিল, প্রায় 6.5 ফুট লম্বা, হিলহিলে রোগা, কিন্তু দুর্ধর্ষ সর্দার। এখন 100-150 ঘরে 3-4টে পাড়ায় 3-4 জন সর্দার। এখানে এখন 4টে রাইস মিল। তাছাড়া দেশের স্বাধীনতার পর অনেক কাজ হচ্ছে। রাস্তাঘাট, ঘরবাড়ি, ক্যানেল, তার জন্যে সাঁওতাল পাড়াটা জমে উঠেছে। এটা ছাড়াও 8 মাইল তফাতে একটা ছোট পাড়া বসেছে। মাইলখানেক দক্ষিণ পশ্চিমে আর একটা পুরনো পাড়া আছে। তাছাড়াও 3-4 মাইলের মধ্যে আরও 8-10টা। এই বড় সাঁওতাল পল্লীতেই পশ্চিম পাড়ায় ফুলমণিদের পল্লীতে ফুলমণির বাবা ছিল চাষি সাঁওতাল। বাড়িতে 2টো বলদ ছিল। গৃহস্থের কাছে জমি ভাগে নিয়ে চাষ করত। ফুলমণি মা চাষে খাটত স্বামীর সঙ্গে। 2 ছেলে 1 মেয়ে। একসময় ফুলমণির বাপ চাষ করে বেশ ধান পান সঞ্চয় করেছিল। 2 ছেলে বড়, তারা চাষেও খাটত এবং চাষের সময় না গেলে মজুর খেটে বেড়াত, মাটি কাটার কাজ করত। বাপ মা 2 ছেলে খাটতে যেত, সঙ্গে যেত ফুলমণি। তখন সে 10-11 বছরের মেয়ে। খাটো কাপড় পরে সেও মধ্যে মধ্যে মাটি বোঝাই ঝুড়ি বয়ে বোঝারের কাজ করত। বড় 2 ভাই বিয়ে করে শুধু পৃথকই নয়, তারা স্থানান্তরে চলে গেল। একজন চলে গেল এ পাড়া ছেড়ে ওদেরই দক্ষিণ পাড়ায়। যে পাড়ার সর্দারের সঙ্গে এ পাড়ার খুব ঝগড়া। ফুলমণির বাপই ছিল এ পাড়ার সর্দার। ছেলে বিয়ে করলে ও পাড়ার সর্দারের নাতনিকে। বাপ মায়ের সঙ্গে বেটার ঝগড়াই হয়ে গেল একরকম। আর ছোট ছেলে বিয়ে করে চলে গেল আমোদপুরে। সে এক কলে খাটা মাঝির কলে খাটা মেয়েকে বিয়ে করে কলে খাটে। বাপ মা আর ফুলমণি বেশ ভালোই ছিল। হঠাৎ বাপ মারা গেল। ফুলমণির বয়স তখন 14-15। সে তখন পুরো দস্তুর বোঝারে এবং টাবনা ধরতেও শিখেছে। তারই সমবয়সী ঝুমরির সঙ্গে মিলে খাটে। একজন মাটি কাটে, একজন মাথায় ঝুড়িতে বোঝাই করে ফেলে আসে। কখনো মায়ের সঙ্গেও খাটে। বিয়ে না হলে পুরুষের সঙ্গে খাটবে না, বিয়ে হলে তবে স্বামীর বোঝারে হয়ে কাজ করবে। ফুলমণির মায়ের হাতে কিছু টাকা কড়ি আছে এ সবাই বলে। বাপের মৃত্যুর পর 2 ভাই এসে 2টো বলদের একটা একটা করে নিয়ে গেছে। ধান 3 ভাগ করে 2 ভাই 2 ভাগ নিয়েছে, 1 ভাগ মা আর ফুলমণি নিয়েছে। এখন খাটনি খেটে জীবিকা উপার্জন। কিছুদিন কলে খাটতে গিয়েছিল, কিন্তু ফুলমণি পালিয়ে এসেছে। কলের মানুষগুলো, মিস্ত্রি, ফিটার থেকে খাজাঞ্জি, সব উত্ত্যক্ত করত তাকে। বেশি উত্ত্যক্ত করত যেসব গরুর গাড়িওয়ালা ধান চাল বয়ে আনে, নিয়ে যায় স্টেশনে, তারা। সে মাকে বলেছিল, তুই কলে খাট, আমি ছুটো খেটে খাবো, ঝুমনিকে নিয়ে খাটব। ফুলমণি মাটি কাটে, মাটি বয়, চাষের সময় ধান পোঁতে, পৌষ মাসে ধান কাটে। দেখতে দেখতে কখন যে ফুলমণি যুবতী এবং সুন্দরী হয়ে উঠেছিল তা সে নিজেও জানতে পারেনি। জানতে পারলে পাড়ার সাঁওতাল জোয়ানদের দৃষ্টি দেখে এবং বাড়িতে তাদের ছোটোখাটো ছুতো নিয়ে যাওয়া আসা দেখে।
এবার আয়নায় মুখ দেখে সে নিজেকে সুন্দরী দুর্লভা বলে চিনতে পারলে, বুঝতে পারলে, এবং সাঁওতাল জোয়ানদের ভিড় দেখে বেশ একটু কৌতুকময়ী হয়ে উঠল, সঙ্গে সঙ্গে গরবিনীও বটে। সে রূপসী, এ গরব তার হবার কথাই তো। মায়ের কাছে টাকা নিয়ে সে দোকানে গিয়ে একখানা ভালো শাড়িও কিনলে। দোকানে গিয়ে বললে, আমাকে একটা ভালো কাপড় দে গো। ভালো কাপড়? কিরকম ভালো কাপড়? কেনে ওই যে সব বাবুদের বিটিরা পরে, লালপাড়া। দাও হে, মেঝেনকে একখানা ভালো কাপড় দাও। দোকানদারও গাম্ভীর্য বজায় রেখে রসিকতা যতটুকু পারা যায় করবার লোভ সামলাতে পারে না। দোকানের লোকও কাপড় ফেলে দিয়ে রসিকতা করে, দেখ খুব ভালো লাগবে তোকে, খুব ভালো। মাঝি ছোকরারা দেখে খেপে যাবে। ফুলমণি গর্বে কৌতুকে মুখরা হয়েছে। সে বলে, তুই খেপবি না? দোকান শুধু লোক হো হো করে হেসে ওঠে। ফুলমণি বলে, দেখ কেনে, ওর কথা শোন কেনে, মাঝিরা খেপবে, খেপবে তো তোর কি? একখানা গাঢ় নীল রঙের শাড়িতে জর্দা চেক দেওয়া শাড়ি সে পছন্দ করে নিয়ে আসে। কদিন আগে স্কুলের এক গৌরী দিদিমণিকে ওই রকম সিল্কের শাড়ি পরতে দেখেছিল। সে ভাবেনি কালো রঙে এই নীল শাড়ি তাকে মানাবে না, ভাবেও নি, এবং শাড়িখানা পরেও সে ধরতে পারেনি যে তাকে মানাচ্ছে না। নিজেকে তার ভালোই মনে হয়েছিল। শাড়ি পরে সে ঝর্ণার জল আনতে যাচ্ছিল, একলাই যাচ্ছিল এবং ইচ্ছে করেই যাচ্ছিল। পিছনে তার আসছিল পুবপাড়ার সর্দারের ছেলে, খুব সেজেগুজে আসছে, হাতের বাঁশটাতে মধ্যে মধ্যে ফোঁ দিচ্ছে। বুঝতে বাকি রইল না ফুলমণির যে সে তাকে বাঁশির ইশারায় থামতে বলছে, ডাকছে। থমকে দাঁড়ালো সে, তারপর ফিরে দাঁড়িয়ে বলল, কি হে, কি বটে হে, আমার পিছা কেনে আসছো? লম্বা গিরগিটি কুঁজো। ছোকরা এমনটা প্রত্যাশা করেনি। তার বাপের অনেক ধান, 4টে বলদ, নিজের 5 বিঘা ক্ষেত আছে। তাকে বিয়ে করবার জন্যে তাদের অনেক মেয়ের স্বাদ রয়েছে। সে বহু কিনতে পারে। তাকে এমন করে লম্বা গিরগিটি কুঁজো বলে সম্বোধন করবে তা ধারণাই করতে পারেনি কানাই মাঝি। সে থমকে গিয়ে বললে, আমি ঝর্ণাতে যাব, তোর পিছু কেনে যাব? যা, তবে তুই ঝর্ণাকে যা, আমি এইখানে বসবো। বসে পড়ল সে। তারপর হঠাৎ থুতু ফেলে বললে, হ্যাঁ থু। কানাই এতটুকু হয়ে গেল। সে বললে, আমাকে দেখে থুতু ফেললি তু? তোকে দেখে কেনে হবে, থুতু এলো তো কি করব? কথা সে এমনভাবে বললে যে প্রতিবাদ করবার মতো জোরও কানাইয়ের রইল না। সে বাঁ দিককে ভেঙে চলে গেল দূরবর্তী একটা ঝর্ণার দিকে। খিলখিল করে হেসে উঠল ফুলমণি। পরের দিন খাটনি খেটে ফিরে এলে তার মা বললে, কানাইয়ের বাবা এসেছিল, টাকা দিবে, 10 টাকা দামে 2খানা কাপড় দিবে, আরও সব দিবে। খাটনি খেটে সে মেজাজ তখন ভালো থাকে না। সে বললে, কি বললি? কি বলবো, বললাম ই তো ভালো কথা। ভালো কথা? ছাই কথা। ছাই কথা? অবাক হয়ে গেল তার মা। ওদের জমি আছে, 2টো হাল আছে, কত ধান। তো যা, খাগা যা,
আমি ওকে বিয়া করব না। করবি না? না, ওই লম্বা গিরগিটি কুজো, জোর করবি তো চলে যাব আমি। মরবি, তুই মরবি। বেশি জোর করলে থানাকে যাব। কিছুদিন আগে বাবুদের এক মেয়ের বাপ বিয়ের সম্বন্ধ করেছিল এক খারাপ পাত্রের সঙ্গে। মেয়ের অমত মানেনি। মেয়েটা চলে গিয়েছিল থানায়। সে নিয়ে গায়ে হুলুস তুলুস কাণ্ড হয়েছে। বিয়ে হয়নি। এসব একালে ফুলমণিরা শিখেছে। ফুলমণির সাহস আছে, সে কথা মা জানে। পিছিয়ে এসেছিল সে। এরপর ফুলমণি এমন ধরনের কথা অনেককে বলেছে। হঠাৎ মোড় বদলালো। মাস কয়েক আগে এখানে এলো এক সাঁওতাল ছেলে, বুধন মুর্মু। সে নিজেকে বুধন মাঝি বলে না, বলে বুধন মুর্মু। এসেছে মামুদ বাজারের ধার থেকে। সেখানে সর্দারের সঙ্গে ঝগড়াঝাটি হয়েছিল, সেই জন্য পালিয়ে এসেছে এখানে। সে হলো এখানকার পুরনো সর্দার মেঘলাল মাঝির বেটির ব্যাটার ব্যাটা। সেই সম্পর্ক ধরে মেঘলালের ব্যাটার কাছে এসে বলেছিল, এখানে আমি থাকবো। মেঘলালের ব্যাটার আজকাল সর্দারিও নেই, আর সে পুরনো অবস্থাও নেই। তবু সে বলেছিল, এসেছিস তা থাক, তবে চল সর্দারের কাছে, তাকে বলতে হবে তো। সর্দার ডগরু মাঝি মস্ত মাঝি, অবস্থা ভালো। ঘরে হাল আছে দুখানা, ধান বেঁধে রাখে, চড়া দরে বিক্রি করে। রবার টায়ার কাটা স্যান্ডেল পরে গ্রামে যায়। বাজারে তার খাতির আছে। একটা বেটি আছে, ছেলে 4টে, তারা আলাদা। বেটিটার বিয়ে হয়েছে, জামাই এখন ঘরে রয়েছে, শ্বশুরের ঘরে খাটছে। 5 বছর খাটবে, তারপর একজোড়া পলক পাবে, বাসন পাবে, কিছু ধান পাবে, তখন আলাদা ঘর হবে তাদের। বুধনকে দেখে ডগরুর ভালো লাগলো। বেশ একটা জোয়ান ছেলে, জবরদস্ত মাঝি হবে। এই তো মোটে 19-20 বছর বয়স, এখনই ছোঁড়ার এই ছাতি, এই লম্বা। বুধনকে দেখে প্রথম দিন ফুলমণি বলেছিল, ই বাবা, ই কোথা থেকে এলো রে? বুধন ফুলমণিকে বলেছিল, সে অনেক দূর বটে হে, মামুদ বাজার, সেই মৌরাক্ষীকে বাঁধলে যেখানে, সেখান থেকে বটে। তা তুমি কে বটগা? নামটি কি হে? নামটি নিয়ে কামটি কি হে? তুমি কোথাকার কে বটো? তোমাকে বলবো কেনে? আমি এখানকার হলাম, এখানেই থাকবো। মেঘু সর্দারের বিটির ব্যাটার ব্যাটা আমি। আমার নাম বুধন মুর্মু। তা থাকো, আমি ফুলমণি বটে। তোমার নামটি ভালো বটে। সত্যি নাকি? ফুলের মতো বটো হে তুমি। মাথার চুলে পড়বি নাকি? মনটি তাই বটে। তুই খুব লাগর বটিস, ফুল পড়বি চুলে। যা পালা, ফুল পড়া তো সোজা লয়। যা যা, লইলে লোক ডাকবো আমি। যা। বুধনের বেলা থুতু ফেলতে পারিনি ফুলমণি, শুধু তাড়িয়ে দিয়েছিল। সেটা সন্ধেবেলা। ফুলমণি গিয়েছিল গ্রামখানার ধারে এক দোকানে কেরোসিন তেল, সর্ষের তেল কিনতে। ফিরে আসবার পথে দেখা হয়েছিল বুধনের সঙ্গে। বুধন বসেছিল একটা টিলার উপরে। সামনে বিস্তৃত প্রান্তর, ও মাথার পশ্চিম দিকে দেখা যাচ্ছে গ্রামের বড়বাবুদের বাগান এবং বাগানের মধ্যে সাদা বাড়ির মাথা। তার পাশে খানিকটা ফালির মধ্যে দিয়ে দৃষ্টি চলে যায় আরো অনেক দূর দিগন্ত পর্যন্ত। সূর্য ডুবে গেছে, সেখানে আকাশের লাল রং ফুটেছে। সে রঙের দিকে তাকিয়েছিল।
বুধন নতুন মানুষ, মাঝিরা সকলে মদ খেতে গেছে, সে যায়নি। এসেছে পরের ঘরে, তারা ভাত দিচ্ছে, হাঁড়িয়ার পয়সা কোথায় পাবে? ফুল চলে আসতে আসতে ঘুরে দাঁড়িয়ে আবার বলেছিল, কি দেখছো হে বসে বসে? হুই লাল রং দেখছি। খিলখিল করে হেসে উঠেছিল ফুল। আকাশে তারা খোঁজো হে, লাল রং গিদ্রাতে দেখে। পরের দিন গ্রামে খাটতে এসে কিন্তু এক জায়গায় খাটনি মিলেছিল। বাবুদের পুকুরের পাঁক তোলা হয়েছে, সেই পুকুরের পাড় কেটে সমান করাচ্ছে, বাগান হবে। মধ্যে মধ্যে কাটা তাল গাছের গোড়াগুলো উঠে রয়েছে, সেগুলো তুলতে হবে। প্রায় 30 জন মাঝি মেঝেন লেগেছে এই কাজে। ঝুমড়ি আর ফুল একজন কাটছে, একজন বইছে। কজন মাঝি কুড়ুল টামনা নিয়ে ওই গাছের গোড়া ওপড়াচ্ছে। বুধন তার মধ্যে একজন। কিছুক্ষণের মধ্যেই সকলের চোখ পড়ল বুধনের দিকে। কুড়ুল চালাচ্ছে আর হু হু করে একটা শব্দ তার গলা থেকে আমনি বেরিয়ে আসছে। সে যেন একটা দৈত্যের মতো। গোড়াগুলো তুলে শাবল লাগিয়ে ঘাট দিয়ে ঠেলে গড়িয়ে দিচ্ছে পুকুরের মধ্যে। ঝুমড়ি বললে, দেখ দেখ গতরটো কি হয়ে উঠেছে দেখ। ফুল বললে, তুই দেখ। এই ছাতি ফুলেছে, বাবা রে। তু মরগা, ওই ছাতিতে মাথা ঠুকে ভারী। সে আপন মনে মাটি কাটতে লাগলো। হঠাৎ ভয়ার্ত এবং বিব্রত হয়ে চিৎকার করে বুধন প্রায় তিরিং বিরিং করে লাফ দিতে লাগলো। সে একটা হাস্যকর দৃশ্য। একটা এত বড় মরদ সে দৈত্যের মতো মাটি কোপাচ্ছিল এক্ষুনি, সে লাফাচ্ছে দেখো, আর ভয় চেঁচাচ্ছে দেখো। মেয়েরা সব হেসে গড়িয়ে পড়ল। পুরুষেরা জিজ্ঞেস করল, কি কি? দু একজন ছুটে এলো। বুধন তখন দাঁড়িয়েছে স্থির হয়ে। বললে, দেখলাম কাঁকড়া বিছে। কাঁকড়া বিছে একটা নয়, 10-12টা। একটা তাল গাছের তলাটা চার দিয়ে তুলতেই তাদের গর্তটা বেরিয়ে পড়েছে। আলো পড়েছে দিনের, আর সেগুলো কিলবিল করে বেরিয়ে পড়ছে, ছুটছে এদিক ওদিক। এবার মেঝেনগুলোর পালা। তারা ই করে ছুটে পালাচ্ছে। একজনের গায়ে ধাক্কা খেয়ে আর একজন পড়ছে। ততক্ষণে মাঝিরা টামনা দিয়ে পিটে মারতে শুরু করেছে। বুধন মারলে বেশি, একটা ফুল মারলে। সে ভয় ছুটোছুটি করে পালায়নি, সে দাঁড়িয়েছিল সতর্ক দৃষ্টি রেখে। একটা তার দিকেই গিয়েছিল, সে সেটাকে বেশ ধীরতার সঙ্গে টামনার ঘায়ে মেরে ফেললে। সেই দিনই মাঝিদের মধ্যে বুধনের একটা নাম হয়ে গেল। লোকটা মরদ বটে, খাটবার ক্ষমতা আছে, একটা ভালো মুনিশ হবে। কিন্তু সেই দিনই সন্ধ্যায় তার বদনামও রটে গেল। ছোড়া দুর্দান্ত মাতাল। খাটনির পয়সার অর্ধেক তার কাকা অর্থাৎ মেঘলালের নাতিকে দিয়ে, যা অর্ধেক ছিল 10 আনা পয়সা, তার সবটাই সে হাঁড়িয়া খেয়ে টলতে টলতে ফিরল এবং সন্ধ্যাবেলা থেকেই বেহুশ হয়ে পড়ে রইল ধুলোতে। ঝুমড়িকে ফুল বললে, যা এবার যা, বুকে মাথা ঠুকগা। ও বজ্জাত বটে, মাতাল। মাতালও বটে, মরদও বটে, দুই সত্যি। খাটনি বুধনের বাঁধা হয়ে গেল। অন্যে খাটনি পাক আর না পাক, ও পাবেই। কিন্তু মুশকিল ওর বোঝারে নেই।
ডগলু সর্দার ডেকে বললে, এক কাজ কর, গদ্দি যাওয়ে কর। শ্বশুর ঘরে 5 বছর থাকবি, খাটবি, খেতে কি আছে, বোঝারে পাবি, একলা কি খেটে মজা হয়? বুধন বললে, সে হবে, দেখি। তুকে তো সব বেটির মা বাবলি বেড়ে, মদটা কম খাবি। ওইটা তো হয় না গো, উঠেই তো ঝগড়া লাগে। তা বর্ষাটা যাক, এখন তো বর্ষা নামছে, ধান পোঁতার সময়, এখন একা কাজ তো মিলবে গো। তাছাড়া ডাল কাটা, কাঠ চালা করা আছে, তাই করব। আসলে সাঁওতাল কুমারীদের মধ্যে ওকে নিয়ে এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা লেগে গেছে। বুধনের সেটি ভালো লাগছে। মেয়েগুলো তার গা ঘেঁষে আসতে চায়, কথা বলতে চায়, ওকে দেখে হেসে নিজেরা ঢলঢলি করে। বুধন উপভোগ করে। আসে না শুধু ফুলমণি, অনেক কসরত করে বুধন। নাচের সময় ওদের পাড়ায় ও যখন মাদল বাজায়, তখন অন্য পাড়ার লোক বুঝতে পারে যে বুধন মাদল নিয়েছে। বুধনের মাদল বাজানো এবং নাচ দেখতে যায় সকলে। বুধনের হাতে মাদলে আওয়াজ যেমন বের হয়, তেমনি তার বুকের পেশি, হাতের পেশি নাচে। তেমনি সে লাফ দিয়ে পাক ফেরে। সে আর এখানে কেউ পারে না। কিন্তু ফুলমণি একদিন দেখে এসে আর যায়নি। বলে, ধুর, ও কি দেখব, ওকে ডাক, আমার নাচ দেখুক। তা দেখে গেছে বুধন। বুধন একদিন মাদল বাজাতে চেয়েছিল ওদের পাড়ায়, কিন্তু ফুল বলেছিল তাহলে সে নাচবে না। বুধন হনুমান বাঁদর তাড়াতে একেবারে হৈ হৈ শব্দ তোলে, খুব লাফলাফি করে, গাছে ওঠে তেড়ে। সাঁওতালেরাও খুব উপভোগ করে। মেয়েরা তো দল বেঁধে দাঁড়িয়ে হাস্যকলরব করে। ফুল তাদের মধ্যে থাকে না। ওই শব্দ শুনলে একবার বেরিয়ে এসে দেখে ঘরে ঢুকতে ঢুকতে বলে, ওকে ওই মুখ পোড়াদের সঙ্গে গাছে বাসা বাঁধতে বল।